উমা কৈলাসে ফিরে গেছে নিজের বাড়িতে। আপনিও কি ভাবছেন আপনার নিজের বাড়িটা এবার বানাবেন? বাড়ি বানাতে গিয়ে অনেকগুলো কিন্তু সমস্যা বা চিন্তা আপনার মাথায় ঘুরঘুর করে। জায়গার সমস্যা, কারোর হয়তো মেটেরিয়াল কি কিনবেন না কিনবেন সেটা নিয়ে ভাবছেন। কেউ ভাবছেন নিজের লেবার লাগিয়ে কাজ করবেন মেটেরিয়ালস কিনে, কেউ আবার হয়তো ভাবছেন বিল্ডার দিয়ে কাজ করাবেন। কোন মেটেরিয়ালস ব্র্যান্ডটা ভালো হবে এগুলো ভাবছেন? তাহলে পুরো ভিডিওটি আপনার জন্য, না টেনে স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ভিডিওতে অনেক কিছু নলেজ পাবেন যেটা আপনার কাজ। হ্যালো ফ্রেন্ডস, আমি আর্কিটেক্ট সিভিল ইঞ্জিনিয়ার সৌমেন জানা, কলকাতা হোম ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যেটা আমাদের মেন ডিসকাশনের পয়েন্টগুলো হচ্ছে যে আমি যখন একটা কনস্ট্রাকশন করতে যাব কোন কোন পয়েন্টগুলো আমি মাথাতে রাখবো। প্রথম যে সমস্যাটা ফার্স্ট আসে আমাদের বাড়ি বানাতে গেলে সেটা হচ্ছে জায়গার সমস্যা। কেউ হয়তো জায়গা কিনবেন ভাবছেন, কারোর হয়তো নিজস্ব জায়গা আছে, কারোর বর্গা জায়গা, কারোর হয়তো পিডব্লিউডির জায়গা। এই সমস্যাগুলো মেনলি দেখা যায়। তো ফার্স্ট আমরা ডিসকাশন করব যে জায়গা যারা কিনবেন ডুপ্লেক্স বাড়ি, হ্যাপি ফ্যামিলি 5 জনের জন্য যখন কিনবেন এইটুকু মাথায় রাখবেন, কর্নার প্লট হলে তো খুবই ভালো। কর্নার প্লট যদি নাও পান অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে ফ্রন্টের প্লট হোক, কোনো অসুবিধা নেই। চেষ্টা করবেন আপনার ইস্ট ফেসিং হলে খুব ভালো হয় বা নর্থ ফেসিং হলে খুব ভালো হয়। সাউথ ফেসিং বাস্তু অ্যাকর্ডিং অতটাও প্রেফারেবল নয়, বাট হ্যাঁ না পাওয়ার জন্য ওইটুকু ঠিক আছে। মাপযোগ যদি বলেন যে কি মাপের কিনবো, অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন, চেষ্টা করবেন মোটামুটি 25-26-এর ওপরে উইথ বা ফ্রন্টের যে চওড়াটুকু থাকে এটা মিনিমাম 25-26-এর ওপরে নেবেন। তাহলে পঞ্চায়েত অনুযায়ী যেটা রুল থাকে চারদিকে আপনার 3 ফিট করে ছাড়, অ্যাটলিস্ট আমি 20-22 যদি পেয়ে যাই তাতে করে আপনার কিন্তু ঠিকঠাক একটা ডুপ্লেক্স বাড়ি কিন্তু চলে আসে। মিউনিসিপ্যালিটি হলে আরেকটু বেশি নেবেন, 27-28 নেবেন, সেটার ক্ষেত্রে কিন্তু বেটার হবে। নেক্সট হলো জায়গার মিউটেশন। অনেকের কি হয় মিউটেশন থাকে না, অনেকে কি হয় বাড়ি করে বসে রয়েছে, পারমিশন করার নেই, অনেকদিন আগে বানিয়ে নিয়েছেন। তো তাদের ক্ষেত্রে কিন্তু মাস্ট বাড়ি স্টার্ট করার আগে নিজের নামে জায়গাটুকু করে নেবেন, মিউটেশন করে নেবেন প্রপার। ডাক নাম্বার দিয়ে গভর্নমেন্টের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে যেন পাওয়া যায় আপনার জিনিসটা, সেটুকু দেখে নেবেন। তবেই কিন্তু বাড়ির প্ল্যান স্টার্ট করে কনস্ট্রাকশন করবেন। প্ল্যান স্টার্ট করাতে পারেন, বাট কনস্ট্রাকশন কিন্তু পারমিশন না নিয়ে কনস্ট্রাকশন করবেন না, সেটা কি মিউনিসিপ্যালিটি হোক কি পঞ্চায়েত হোক। পরবর্তীকালে আপনাকে কিন্তু অনেক সমস্যা হতে পারে। কেউ যদি আপনার নামে লিগেল অ্যাকশন নেয় নিতে পারে, আপনি যদি পারমিশন না নেন, অনেক কিছু করতে পারে। আপনি চাইলে পরবর্তীকালে লোন নেবেন, সেটাও কিন্তু পাবেন না আপনার কাছে যদি পারমিশন না থাকে। তো চেষ্টা করবেন জায়গা আগে প্রপারলি নিজের নামে করে পারমিশন নিয়ে দেন কনস্ট্রাকশন স্টার্ট করা। নেক্সট আসছে ওয়ারিশন সূত্রে কিছু গন্ডগোল থাকে। অনেকের মা বাবার নামে জায়গা, এবার দেখা যাচ্ছে ভাই বোন মিলিয়ে 4-5 জন বাড়ি বানিয়ে ফেলছেন এখন। এইবার দেখা যাবে মা বাবা হয়তো মারা গেল, জায়গাটা কেউ কারোর নামে করা হলো না, সেক্ষেত্রে কি হচ্ছে আপনার বোন বা দিদিরা কিন্তু ভাগ পেয়ে যাচ্ছে। তো আপনি বাড়ি করে বসলেন, পরবর্তীকালে কিন্তু জায়গার ওয়ারিশন সূত্রে ওরা কিন্তু পেয়ে যাবে। এই সমস্যাটা ফেস করতে পারে, সেটা আপনারা দেখে নেবেন। নেক্সট যেটা আছে বর্গা জায়গা বা পিডব্লিউডির জায়গায় অনেকে বাড়ি বানিয়ে ফেলেন পারমিশন না নিয়ে। এটা অনেক জায়গাতে পারমিসেবল থাকে, অনেক মিউনিসিপ্যালিটি পঞ্চায়েতে পারমিসেবল থাকে না। এটা কিন্তু আপনার কনসার্ন পারমিশন অথরিটিতে আগে যোগাযোগ করে দেন কিন্তু কাজ স্টার্ট করবেন, আপনাদের জন্যই এটা ভালো। এছাড়া অন্য কোনো জমি সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া রয়েছে, ফোন করবেন, অবশ্যই আমরা যথাসাধ্য চেষ্টা করব ফ্রি অফ কস্ট। নেক্সট যে পয়েন্টটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা হচ্ছে বাজেট। আপনাদের মাথায় চিন্তা ভাবনা ঘুরপাক খাচ্ছে যে কি বাজেট, কি খরচ হতে পারে। এটা একটা হিউজ মানুষের একটা মানে জানার আগ্রহ থাকে যে আমি একটা বাড়ি বানাতে চলেছি, কত খরচা হবে। বা অনেকেই বলতে শোনা যায় যে ইঞ্জিনিয়ার তো বলেছিল দাদা 15 লাখ টাকা হয়ে যাবে, কিন্তু আমার বাড়িটা 35 লাখ খরচা হয়ে গেছে, তাও কিন্তু আমার বাড়িটা ঠিকঠাক করে কমপ্লিট হয়নি, এরকম একটা কমপ্লেন থাকে। দাদা এখানে একটা কথা বলবো আপনাদেরকে, যে বাড়ি যখন বানাচ্ছেন ইঞ্জিনিয়ারের প্ল্যান নিয়ে বানাচ্ছেন, তারপরে সুপারভিশন হওয়ার সময় ইঞ্জিনিয়ারদেরকে আর ডাকেন, তারপরে আর ডাকেন না। ফিনিশিং এর কাজ করার সময় ডাকেন না। ইন্টেরিয়র ডিজাইন কাজ করানোর সময় ডাকেন না। তা আপনি যখন একটা কারোর কনসালটেশন নিচ্ছেন, বাড়িটা কমপ্লিট হওয়া পর্যন্ত ওনার কনসালটেশনে চলুন, অবশ্যই বাজেট ম্যাচ করুন। সে আপনি দুনিয়ার যে কোনো ইঞ্জিনিয়ারেরই আপনি ফটো ভিডিও ইউটিউব চ্যানেল যেখানেই যা কিছু পরামর্শ নিন বা অফলাইনে গিয়ে কারোর থেকে পরামর্শ নিন না কেন, বাড়ি বানানোর সময় একটা তো বাজেট বলে দেওয়া হলো। এবার আপনি তো সিমেন্টের দাম, বালির দাম, রডের দাম সবই তো কম বেশি সেম, 5% এদিক ওদিক।
তো ওখানে খুব বেশি একটা কিন্তু আপনার হেরফের হয় না পয়সা। হেরফেরটা কোথায় হয়ে যায়, যখন ফিনিশিং এর কাজ করছেন। একটা ইঞ্জিনিয়ার যখন বাজেট করছে, দেখা যাবে সে হয়তো টাইলস ধরে বাজেটিং করে দিল, আপনি বসাচ্ছেন এখন 300 টাকা স্কোয়ার ফিটের মার্বেল বসাচ্ছেন, তাহলে বাজেটটা ওখানে এক্সিড করে গেল। সেগুলো বুঝতে হবে যে ওই ইঞ্জিনিয়ার কি ধরে বাজেটটা বানিয়েছে। তো শুধু শুধু ইঞ্জিনিয়ারের নামে দোষ দিলে হবে না, আপনাদেরকেও বুঝতে হবে। একটা ইঞ্জিনিয়ার যখন প্ল্যান বানাচ্ছে, সে যখন আপনাকে এস্টিমেট দিচ্ছে, বাজেট দিচ্ছে, তখন দেখা যাবে সে হয়তো আপনার ডোর ফ্রেম বলুন, দরজা জানলা বলুন, ধরুন নর্মাল গ্রিল উইন্ডো দিয়েছে, আপনি এখন বানিয়ে বসে আছেন 600 টাকা স্কোয়ার ফিটের ইউপিভিসি উইন্ডো, অবভিয়াসলি বাজেট এক্সিড করবে। আপনার চোখে তো শৌখিন লাগছে, আপনি তখন কিন্তু ওই একটা বলতে হয় ইঞ্জিনিয়ারের নামে একটা দোষ দিয়ে দিলেন। কিন্তু ব্যাপারটা আদৌ এরকম নয়। ব্যাপারটা এটা যেটা বোঝালাম আপনাদেরকে, আপনাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমি যখনই কনসাল্ট করছি, প্রত্যেকটা জিনিস কিন্তু ইঞ্জিনিয়ারের অনুযায়ী চিন্তা ভাবনা করে, যে হ্যাঁ আমার বাজেট যেন এক্সিড না হয়, কি কি ধরে বাজেটটা করেছেন উনি, এটা জিজ্ঞেস করে আপনারা এগোবেন। অবশ্যই বাজেট এক্সিড করবে না, খুব জোর হলে 5% আপ ডাউন হতে পারে। বাজেটের আরেকটা জিনিস যেটা ব্যাপার হলো, সেটা হচ্ছে কত টাকা স্কোয়ার ফিটে আপনারা কাজ দেবেন। ইন জেনারেল আপনারা যদি নিজেরা কাজ করেন, সেক্ষেত্রে আপনার 1500 থেকে 1600 টাকা পার স্কোয়ার ফিটে চলে আসবে, অল মেটেরিয়াল মিডিয়াম কোয়ালিটির টাইলস মার্বেলস এগুলো দিয়ে। আর যদি বিল্ডার দেন 1800 থেকে 2300 টাকা। এবার বলবো ইঞ্জিনিয়ার দাদা আপনি তো বলে দিলেন 1800 আর 2300, কোনটা 1800 আর কোনটা 2300 আমি কিভাবে বুঝবো? দাদা যদি আপনি মোটামুটি মিডিয়াম কোয়ালিটি ঠিকঠাক, হ্যাঁ চলে যাওয়ার মতো কনস্ট্রাকশন মেটেরিয়াল না, ফিনিশিং মেটেরিয়াল নেন, তাহলে কিন্তু 1800 থেকে 1900 টাকায় আপনি বিল্ডার পেয়ে যাবেন। আপনি যদি এখন জাকোয়ারের ফিটিংস চান, তাহলে তো দাদা 1800 টাকা 1900 টাকা আসবে না, তখন আপনার 2200-2300 টাকা যাবে। আপনি যদি 400 টাকার মার্বেল বসাবেন বলেন ফিট হোয়াইট, তো সেক্ষেত্রে আপনার 2300 টাকা যাবে। আপনি নর্মাল একটা 600 টাকা 700 টাকা 1000 টাকা 2x4 এর টাইলস লাগান, আরামসে ওই রেটে আপনি বিল্ডার পেয়ে যাবেন। আর নিজেরা কাজ করালে অবশ্যই 1600 টাকা মোটামুটি চলে আসবে আপনার কমপ্লিট। বিল্ডারকে যারা কাজ করতে দেবেন তাদেরকে প্রপার চেকিং করান, কোয়ালিটি করান। থাকে ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করিয়ে নেন, অনেকেই থাকে আর্কিটেক্টকে ডেকে প্ল্যান করান, অনেকেই আবার কি করে অ্যাস্ট্রোলজার দিয়ে প্ল্যান করেন। এখন ব্যাপারটা এরকম, একটা অ্যাস্ট্রোলজার সে বাস্তু অ্যাকর্ডিং ঠিকঠাক জিনিস বসিয়ে দিতে পারে, একটা ইঞ্জিনিয়ারও কিন্তু স্ট্রাকচারালি মজবুত করতে পারে। ঠিক আছে, পুরো সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের মধ্যে স্ট্রাকচারালি মজবুত কিভাবে হবে, বিম কলাম ফুটিং টাইবিং প্রত্যেকটা জিনিসের খুব পুঙ্খানুপুঙ্খ কিন্তু নলেজ থাকে। কিন্তু একটা আর্কিটেক্ট সে কিন্তু প্ল্যানিং মাস্টার, প্ল্যানিং এর জন্যই কিন্তু তার এই কোর্সটা তৈরি করা। আর্কিটেক্ট মানে কিন্তু বা আর্কিটেকচারাল প্ল্যান মানে কিন্তু এটা নয় যে একটা ভালো করে ডিজাইন করে দিল, জায়গার ইউটিলাইজেশন করে দিল, এই ব্যাপারটা না, শৌখিন কিছু করে দিল, ইনোভেটিভ কিছু করে দিল, এই ব্যাপারটা মোটেও না। একটা আর্কিটেক্ট অনেকগুলো পয়েন্টের বেসিসে একটা প্ল্যান বানায়, বাস্তু তো ধ্যান রাখেই রাখে, স্ট্রাকচারাল স্টেবিলিটির একটা ধারণা তার মাথায় থাকে, পরিবেশের যেগুলো ব্যাপারগুলো থাকে আলো হাওয়া এইগুলো আপনার বাড়িটাকে কতটা ভালো রাখছে সেগুলোর ব্যাপার রাখে। অনেকে ছোট ছোট ঘর বানিয়ে দেন, আপনি দেখবেন একটা অন্ধকার ঘরে থাকবেন আপনার মাইন্ড এক রকমের কাজ করবে, আপনি একটা বড় খোলামেলা ঘরে থাকবেন আপনার দেখবেন মাইন্ড আর এক রকমের কাজ করবে। আপনি কোনোদিন ভেবে দেখেছেন এই KFC তে খেতে যান, হ্যাঁ আপনি যে কোনো বার্গার কিং এ খেতে যান, যে কোনো জায়গায় দেখবেন যে কোনো খাবার ফাস্ট ফুডের দোকানে কিন্তু লাল কালারটা বেশি ইউজ করে, কেন করে? ওখানে কিন্তু লাল কালার কিন্তু আপনার হাঙ্গার ইফেক্টটাকে কিন্তু বাড়িয়ে দেয়। এগুলো কিন্তু কোনো সিভিল ইঞ্জিনিয়ারের জানার কথা নয়, এগুলো একটা আর্কিটেক্টের জানার কথা, যে কোথায় কোন কালারটা দিতে হয়। একটা কিচেন ডাইনিং এ কিন্তু আপনি রেড পিঙ্ক এসব কালার কিন্তু ইউজ করতে পারেন, যা যেগুলো কোম্পানিগুলো আছে তারা কিন্তু ইউজ করে, দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি বার্গারে যান, আপনি KFC তে যান, যেখানে যান দেখবেন রেড কালারটা একটু বেশি বেশি ভাবে ইউজ হয় দোকানের ইনসাইড গুলোতে, আউটসাইড গুলোতে তো থাকেই। আপনি দেখবেন জোম্যাটোর আপনার বাক্স থেকে শুরু করে ড্রেস সবই দেখবেন রেড। তো ওটার একটা ব্যাপার থাকে, এমনি এমনি রেড ইউজ করে না। একটা বাচ্চার রুমে ওখানে কি কালার হবে, একটা মাস্টার বেডরুম যেখানে মিস্টার মিসেস থাকবে, মিসেস ওয়াইফ হাজব্যান্ড ওয়াইফ থাকবে, ওখানে কি কালার হতে পারে। ঠিক আছে, এই জিনিসগুলো একটা আর্কিটেক্ট খেয়াল রাখবে। প্রপারলি বাস্তু অ্যাকর্ডিং প্ল্যান তো করছি, রুমে কতটা স্পেসিয়াস লাগবে। আপনারা জানেন 10x12 বেডরুম লাগবে, হ্যাঁ 10x12 বেডরুম হয়। এবার ভাবুন তো আপনার একটা 10x12 বেডরুমের বেডের সাইজটা কোন দিকে পড়বে। একটা ওয়ার্ড্রপ করে দিলেন, 2 ফিটের ওয়ার্ড্রপ করে দিলেন, তাহলে জায়গাটা কেটে গেল। এবার যদি ওয়ার্ড্রপটা 10 ফিটের সাইডে হয়ে যায়, তাহলে 10 থেকে 2 ফিট যদি কেটে যাচ্ছে, তখন তাহলে আপনার কি হচ্ছে 8 ফিট হয়ে যাচ্ছে, জায়গাটা শর্ট হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসগুলো মাথায় রেখে আপনাকে কিন্তু বেডের সাইজের
মেজারমেন্টটা করতে হবে। আগেকার দিনে ওয়ার্ড্রপ কনসেপ্টই ছিল না, তাই 10-12 বেডরুম ছিল। এখন কিন্তু সেই জিনিসটা উঠে গেছে। এখন এসে গেছে কি, ওয়ার্ড্রপ সিস্টেম এসে গেছে। রুমের ভেতরে মানুষ সোফা লাগাচ্ছে, রুমের ভেতরে মানুষ এখন ওয়ার্ক ফ্রম হোম করে ওখানে টেবিল লাগাচ্ছে। তো এই জিনিসগুলোর কিন্তু আপনার ল্যান্ডের প্রপার ইউটিলাইজেশন থেকে শুরু করে কিভাবে প্রপার প্লেসিং হবে সেটা কিন্তু একটা আর্কিটেক্ট ভালো জানবে। তো আপনাদের যেটা করা উচিত, মোদ্দা কথা এই, একটা ইঞ্জিনিয়ার ভালো স্ট্রাকচারাল স্টেবিলিটি প্ল্যান বানাতে পারে, একটা আর্কিটেক্ট সে কিন্তু প্রপারলি বাস্তু মেনে লাইট আলো হাওয়া এই জিনিসগুলোকে মাথায় রেখে একটা ভালো প্ল্যান আপনাকে করে দিতে পারে। একটা অ্যাস্ট্রোলজার শুধুমাত্র আপনাকে পয়েন্ট বলে দিতে পারে এই জিনিসটা ভালো, এই জিনিসটা এই কর্নারে এই জিনিসটা হয়, যেটা কম বেশি সবাই জানে, 2-4টে পয়েন্ট, বাকি জিনিসগুলো ওরা বলে দেয়। আপনাদের যেটা উচিত, কোনো পার্টিকুলার কোনো ইঞ্জিনিয়ার বা একটা কোনো সিঙ্গেল পার্টিকুলার কোনো আর্কিটেক্টের কাছে না গিয়ে কোনো কনসালটেন্সি ফার্মের কাছে যাওয়া, যাদের কাছে সিভিল ইঞ্জিনিয়ারও থাকবে, আর্কিটেক্টও থাকবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার থাকবে, ঠিক আছে? তারা কিন্তু আপনার প্ল্যানটার উপরে 3-4 জনকে লাগিয়ে সুন্দরভাবে প্ল্যানটা ফুটিয়ে উঠতে পারে। আমরা কলকাতা হোম ডিজাইন, আমি নিজে পার্সোনালি সিভিল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট। আমাদের ফার্মে যা কিছু কাজ হয়, আমাদের আরো স্টাফ মেম্বার রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ার রয়েছে, ছাড়াও আর্কিটেক্টও রয়েছে, প্রিন্সিপাল আর্কিটেক্ট রয়েছে। আমরা কিন্তু যেভাবে এইভাবে কাজ করি, যার যেটা কাজ সে কিন্তু সেইটুকু কাজই করে। আমাদের কোনো একটা মানুষ একটা কাজ করে না, যার যেটুকু পার্ট সিভিল কাজ করে, আর্কিটেক্টের পার্ট আর্কিটেক্টের কাজ করে, ইলেকট্রিক্যালের পার্ট ইলেকট্রিক্যালের কাজ করে। চলুন নেক্সট পয়েন্টে আসি। নেক্সট পয়েন্টে আমাদের ডিসকাশন করব যে গ্রাউন্ড ফ্লোর না ডুপ্লেক্স। অনেকের চিন্তা ভাবনা থাকে আমার তো 4টে বেডরুম লাগবে টোটাল, বা 5টা বেডরুম লাগবে, আমি তাহলে কি বানাবো, একতলাতেই 4টে বেডরুম নিয়ে নেবো, নাকি 2টো ফ্লোর মিলিয়ে 4টে বেডরুম নেবো? এই একটা দ্বন্দ্ব অনেকের মধ্যেই থাকে বা চিন্তা ভাবনা থাকে। আমার তো অনেক জায়গা, আমার 7 কাঠা জায়গা, আমার 10 কাঠা জায়গা, আমার 2তলা করে কি হবে, আমার 1তলা হলেই হয়ে যাবে। না দাদা, দাঁড়ান একটুখানি, আপনার চিন্তা করার দরকার রয়েছে। যখনই আপনি একটা ফাউন্ডেশন বানাচ্ছেন, আপনি যদি 4টে রুমকে যদি গ্রাউন্ডেই নিয়ে নেন, তাহলে কি হচ্ছে, আপনার কলামগুলো অনেকটা সাইজ বেড়ে যাচ্ছে, আপনার স্কোয়ার ফিট বেড়ে যাচ্ছে। আর এটা সবাই জানেন, ফাউন্ডেশনে কিন্তু এক্সট্রা 4-5 লাখ টাকা চলে যায়। ক্ষেত্রে ব্যাপারটা এরকম হচ্ছে যে শুধু গ্রাউন্ড ফ্লোরে যদি আপনি 4টে বেডরুম নিয়ে নেন, তাহলে কি হবে, আপনার ফাউন্ডেশনের এরিয়াটা বেড়ে যাবে, কলামগুলো অনেকটা বেড়ে যাবে, সেক্ষেত্রে কস্টিংটা কিন্তু বেড়ে যাবে। যাদের অনেক জায়গা থাকুক বা কম জায়গা থাকুক, অলওয়েজ ডুপ্লেক্স করলে আপনার কিন্তু বাজেট কম হবে এবং জায়গাটাও আপনার পড়ে থাকবে। পরবর্তীকালে আপনি কাজে লাগাতে পারেন, পার্কিং করতে পারেন, ইউজ করতে পারেন, বাগান বাড়ি করতে পারেন, সেল করতে পারেন পরবর্তীকালে। তো অলওয়েজ যারা ভাবেন যে গ্রাউন্ড ফ্লোর করবো নাকি 2তলা করবো, তাদের জন্য একটাই সাজেশন, গ্রাউন্ড ফ্লোরে সবকটা বেডরুম না নিয়ে 2তলা করুন, জায়গা ফেলে রাখুন, জায়গার অনেক দাম দিন দিন ভালোই বাড়ছে। নেক্সট পয়েন্ট নিয়ে যেটা আমরা ডিসকাশন করব, যে কন্ট্রাক্টর ফাইনালাইজেশন। কন্ট্রাক্টর আপনারা অনেকেই কিন্তু মেটেরিয়াল কিনে করেন কন্ট্রাক্টর লাগিয়ে, অনেকে আবার উইথ মেটেরিয়ালের যারা বিল্ডার থাকে বিল্ডারকে দিয়ে দেন। দেখুন, একদম সিম্পল ক্লিয়ার কাট 2 লাইনে বলবো, যারা কাজ করেন, অফিসে কাজ করেন, মিসেস অফিসে কাজ করে, বাবা মা টাইম দিতে পারবে না বা সেই সামর্থ্য নেই ওনাদের দেখাশোনা করার মতো, তাদের জন্য একটাই কথা, ওই ঘন্টায় ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে ফোন আসবে, দাদা পেরেক নেই, দাদা পেপার নেই, দাদা জল নেই, দাদা কারেন্ট নেই, এইসব ঝামেলার নিয়ে প্রপারলি এগ্রিমেন্ট করে নেবেন। এগ্রিমেন্ট কপি লাগলে আমাদেরকে ডিএম করুন, মেসেজ করুন, হোয়াটসঅ্যাপ করুন, আমরা এগ্রিমেন্ট কপি দিয়ে দেবো। উইথ মেটেরিয়াল ভেন্ডার হোক বা শুধু কন্ট্রাক্টরের ভেন্ডার হোক, আপনি যে কন্ট্রাক্ট ফর্ম লাগবে সেটা চাইবেন আমাদেরকে, আমরা এগ্রিমেন্ট ফর্ম দিয়ে দেবো আপনাদেরকে। ওটা দেখে আপনি এগ্রিমেন্ট করে প্রপারলি সাইন করে দেন আপনারা কাজ করুন, কোনো সমস্যা হবে না। এগ্রিমেন্ট ফর্মে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে লেখা থাকে, কি রেটে কাজ ধরছে, ও কতদিন পরে শাটারিংটা খুলবে, দিনে কতবার করে কিউরিং করাবে, ও কিভাবে পার্ট পেমেন্ট নেবে, ওর শাটারিংটা কি মেটেরিয়াল দিয়ে করবে, প্লাইউড দিয়ে শাটারিং করবে নাকি যেটা বাটাম তক্তা হয় সেটা দিয়ে শাটারিং করবে, বল্লি দেবে নাকি নর্মাল বাঁশ দিয়ে করবে, কিভাবে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে থাকবে, লেখা থাকবে। আর যারা উইথ মেটেরিয়াল করাবেন, ওদের ওখানে প্রত্যেকটা মেটেরিয়ালের ব্র্যান্ডের নাম লেখা থাকবে, এমনকি কোন তার, কোন সুইচ বোর্ড, A to Z, কোন ইট, কোন ক্লাসের ইট, কোন রড, বালি, সিমেন্ট, চিপস, A to Z এভরিথিং মেটেরিয়ালের কিন্তু ব্র্যান্ড লেখা থাকবে এবং প্রাইসও লেখা থাকবে, যে এই প্রাইসের মধ্যে এই ব্র্যান্ডের দেবো।
আপনি ধরুন কাজারিয়া টাইলস লিখে দিলেন, এখন কাজারিয়ার 600 টাকা পেটিটো টাইলস আছে, আবার 2000 টাকা পেটিটো টাইলস আছে, তাহলে ওখানে ব্র্যান্ডটাও মেনশন থাকতে হবে, ম্যাক্সিমাম প্রাইসটাও কিন্তু মেনশন থাকতে হবে যে আমি মার্কেটে যেটা সেল হচ্ছে এই প্রাইসের টাইল আমি দেবো। এরকম এগ্রিমেন্ট রেডিমেড ফরম্যাট যেটা আমরাও ইউজ করি, কম বেশি সবাই ইউজ করে কনস্ট্রাকশন ফার্মে, এই ফর্ম যদি লাগে আমাদের হোয়াটসঅ্যাপ করুন, আমরা এটা দিয়ে দেবো। যেটাতে আমরা ডিসকাশন করেছিলাম যে কারা কাকে দিয়ে করাবেন, আপনি যদি নিজে দেখাশোনা করে থাকতে পারেন বা বাড়িতে মা বাবা আছে তারা দেখাশোনা করতে পারে লেবার কন্ট্রাক্টরে, তবেই আপনি লেবার কন্ট্রাক্টরে দিন, মেটেরিয়াল নিজেরা কিনে দিন, সেক্ষেত্রে আপনি প্রফিটে থাকবেন। কতটা প্রফিটে থাকবেন? 10 to 15% আপনি প্রফিটে থাকবেন। আর যদি আপনি এই ব্যাপারগুলো আপনি ঝামেলাগুলো না পোহাতে চান, তবে আপনি উইথ মেটেরিয়াল ভেন্ডারকে দিয়ে দিতে পারেন। উইথ মেটেরিয়াল ভেন্ডারের কি রেট থাকছে? উইথ মেটেরিয়াল ভেন্ডার আজকের ডেটে 1800 থেকে 2300 টাকা পার স্কোয়ার ফিটে চলছে। আর লেবার কন্ট্রাক্ট কম বেশি জানেন 180 থেকে 250 260 পর্যন্ত অনলি লেবার কন্ট্রাক্ট। নেক্সট পয়েন্টে আসবো কনস্ট্রাকশন মেটেরিয়ালস। কনস্ট্রাকশন মেটেরিয়ালস এর প্রথমেই যেটা বলি, কনস্ট্রাকশনে কোনো খামতি রাখবেন না। আপনি ফিনিশিং আইটেমে টাইলস একটু কম দামি লাগান, আপনি মার্বেল একটু কম দামি লাগান, চলে যাবে। কিন্তু বিশেষ করে কনস্ট্রাকশন মেটেরিয়াল এগুলোতে কোনো খামতি রাখবেন না। আমি যদি দুটো চারটে ব্র্যান্ডের নাম বলি, এটা কোনো ব্র্যান্ড প্রমোশন না, এটা আপনাদের কাজ করতে করতে এক্সপিরিয়েন্স বা ওয়ার্ল্ড ওয়াইড যেটা বেশি ইউজ হচ্ছে, ইন্ডিয়াতে বেশি ইউজ হচ্ছে, সেগুলোই বলা আপনাদেরকে। ওয়ার্ল্ড ওয়াইড বলাটা ঠিক হবে না, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি যেটা ইউজ হচ্ছে। স্টিলের মধ্যে আপনি টাটা বা সেল ইউজ করতে পারেন, সিমেন্টের মধ্যে আপনার আল্ট্রাটেক, অম্বুজা অথবা আপনি এসিসি ইউজ করতে পারেন। আল্ট্রাটেক নিয়ে সুন্দরবন সাইডে কিছু সমস্যা দেখা দিয়েছে, তো সেগুলো হয়তো মেবি কোনো ফ্রডবাজ মানুষজন এগুলো করে থাকতে পারে, আদারওয়াইজ কিন্তু সিমেন্ট হিসেবে খুবই ভালো। এবং এইটুকু মাথায় রাখবেন, বাড়ি বানাতে গেলে কংক্রিটের যেটুকু পার্ট আছে আপনাদের, সেটাতে আপনারা প্রিমিয়াম কংক্রিটটা ইউজ করবেন, যেটা 420 থেকে 480 টাকা রেটে। আর নর্মাল ব্রিক ওয়ার্ক প্লাস্টার যেটা হচ্ছে, ওটা নর্মাল সিমেন্টটা ইউজ করবেন, যেটা আপনার 300 থেকে 360 মধ্যে যেটা ঘোরাফেরা করছে। এই দুটো সিমেন্টই ইউজ করবেন, দুভাবে ইউজ করবেন। একটা সিমেন্ট দিয়ে সব জায়গায় লাগিয়ে দেবেন না, জিনিসটা আপনার পয়সাটা নষ্ট হবে। সেকেন্ড আসবো আপনার, বাকি থাকলো বালি আর চিপস। ব্রিকওয়ার্ক এন্ড কংক্রিটের জন্য মোটা দানা ইউজ করবেন, বাকি প্লাস্টারে আপনারা মেঝে দানা বা আপনি সরু দানা ইউজ করতে পারেন। থার্ড আসছে সুপারভিশন। সুপারভিশন অবশ্যই কিন্তু ইঞ্জিনিয়ারকে রেখে করাবেন, ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যাকে দিয়ে প্ল্যান করাবেন তাকে রেখেই করবেন। অনেকে করাতে চান না, প্ল্যান নিলেন, ভাবলাম 10,000 20,000 খরচা করে প্ল্যান নিয়েছি, আবার ইঞ্জিনিয়ারকে ডেকে করাবো। হ্যাঁ করাবেন দাদা, বাড়িটা তো 20 লাখ টাকা খরচা করছেন, আর না হয় 20,000 টাকা সুপারভিশনে খরচা করলেন, সেক্ষেত্রে কি আপনার খুব কিছু হয়ে যাবে? দেখবেন 200 বছরের পুরনো ব্রিটিশ আমলের এখনো ইট সুরকির বিল্ডিংও কিন্তু টিকে রয়েছে। এখনকার দিনে দেখবেন 10 বছরের পুরনো বিল্ডিং দেখবেন ভেঙে যাচ্ছে, ক্র্যাক এসে যাচ্ছে। তো সুপারভিশনের অবশ্যই জরুরি আছে। কয়েকটা ছোট ছোট পয়েন্ট তুলে ধরছি আপনাদেরকে। দেখবেন কাজ করতে গিয়ে যে প্লাস্টার হওয়ার সময় ঘরের ভেতরে দেখবেন মেঝেতে বালি সিমেন্ট মিশিয়ে দিল। আচ্ছা আপনি একটা জিনিস ভাবুন তো, ওই যে বালি সিমেন্টটা মেশালো, জলটা দিল, ওই জলটা তো নিচে গিয়ে মিশে যাচ্ছে, আস্তে আস্তে চুইয়ে চুইয়ে নিচের ফ্লোরটাকে ভিজিয়ে দিচ্ছে, তাহলে সিমেন্টটা তো একটা কেমিক্যাল, ওই রসটা তো নিচে চলে গেল, জলটা স্লারিটা ওটা তো নিচে চলে গেল। তা আপনার বাসে যখন উঠে যান লোকাল বাসে, তখন 8 টাকা ভাড়া হলে 2 টাকা তো ফেরত নিয়ে নেন, 2 টাকা তো তখন ছাড়েন না। এই ক্ষেত্রে কন্ডাক্টরকে কেন ছাড়বেন? আপনার হার্ড আর্ন মানি। যারা ফ্লোরে মেঝেতে ওই বালি সিমেন্ট মাখাচ্ছে তাদেরকে নিচেতে বলবেন টিনের জিআই সিট বিছিয়ে তার উপরে মশলা মাখাতে, যাতে সিমেন্ট স্লারিটা না চলে যায়। জলের কিউরিং করেন, একটা সিমেন্ট সেট হতে 28 দিন টাইম লাগে, 28 দিন কিউরিং করেন? আপনারা ভেবে বলুন তো। কেউ একটা দেখবেন, একটা খুব গুটি কয় মানুষ থাকে যারা ভিডিও বানায় বা দেখি কাজ দেখি ভালো লাগে সত্যি, বাকি ম্যাক্সিমাম 90% কন্ট্রাক্টর বিল্ডার দেখবেন ওই 2 দিন 3 দিন জল দিল, ব্যাস হয়ে গেল। ওই তারপরের দিনে জলটা কে দেবে? তার জন্যই বিল্ডিং এরকম ক্র্যাক আসছে, জিনিসপত্র আস্তে আস্তে ঝরে 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 পড়ছে। সেকেন্ড দেখবেন আপনারা ঢালাই করার সময় দেখবেন ভাইব্রেটিং দেখবেন এরকম, কেউ মোটা নিডিল নিয়ে চলে যাচ্ছে, কেউ আবার একদম সরু নিডিল নিয়ে চলে যাচ্ছে। ঢালাই করার জন্য পারফেক্ট নিডিল হচ্ছে 35 to 50 mm এর নিডিল লাগে, ইলেকট্রিক্যাল। তো ওই যে নিডিলটা, ওটা কতক্ষণ আপনি ঢুকিয়ে রাখবেন? 1.5 থেকে 2 সেকেন্ড এক জায়গাতে রাখতে হবে, নেক্সট আপনাকে 8 থেকে 10 ইঞ্চি দূরে আপনাকে আবার ঢোকাতে হবে, আবার তুলে নিতে হবে। এটা হচ্ছে প্রসেস। আপনি বেশিক্ষণ রেখে দেবেন, ওটা কিন্তু সেটেল হয়ে যাবে, ভারী দানার যে গিটিগুলো আছে সেগুলো নিচে বসে যাবে, স্লারি উপরে চলে আসবে, তাহলে আপনার কংক্রিটটা কিন্তু হোমোজেনিয়াস হলো না ঠিকঠাক ভাবে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো কি কন্ট্রাক্টর দেখবে আপনার মনে হয়? মোটেও না, এগুলো কিন্তু একটা ইঞ্জিনিয়ার দাঁড়িয়ে দেখতে পারে। এই যে সিমেন্টের মিক্সচার মেশিন,
মিক্সার মেশিনে দেখবেন ইচ্ছে খুশি জল দিয়ে যাচ্ছে, তারপরে ওখানে যখন পাটা বিছিয়ে লেভেল করছে তখন দেখবেন জল বেরিয়ে চলে আসছে। জল বেরিয়ে চলে আসা তার মানে কি হলো, ওটা কিন্তু ঠিকঠাক হলো না, ভেতরে কিন্তু পোরাস থেকে যাবে আপনার জল বেরিয়ে আসা মানে। আপনার কিন্তু ওয়াটার সিমেন্ট রেশিও কিন্তু আপনাকে মেনটেন করতে হবে, কতটা মশলার জন্য কতটা জল লাগবে একটা ইঞ্জিনিয়ার কিন্তু ফার্স্টের 2-3টে ব্যাচ ট্রায়াল রান করার পরেই কিন্তু সে বুঝতে পারবে, তার আগে কিন্তু বুঝতে পারবে না। তো ওটা কিন্তু ইঞ্জিনিয়ারেরই কাজ, এই জিনিসটা করতে হয়। ঢালাইয়ের আগের দিন রেনফোর্সমেন্টের চেক করার ব্যাপার থাকবে। একটা নর্মাল বিমের যেভাবে রড বাঁধা হয়, ক্যান্টিলিভারের কি সেভাবে রড বাঁধা হয়? দেখবেন বড় বড় বিল্ডিং এ 7 ফিট 8 ফিট 9 ফিট করে ক্যান্টিলিভার চলে থাকে, আপনার নর্মাল বিল্ডিং এ কি থাকে? হয় না সেটা। সেই জিনিসগুলো একটা ইঞ্জিনিয়ারই কিন্তু বলতে পারবে কিভাবে রডটা বাইন্ডিং করতে হবে। সিঁড়ির রড তো ম্যাক্সিমাম মানুষজনই কম বেশি ভুল করে, সিঁড়ির রড দেখবেন বটমের রড টপে যায়, টপের রড নিচে আসে, এই জিনিসগুলো থাকে। আগেকার দিনে ক্র্যাঙ্ক রডের স্ল্যাব হতো, ডবল জালি ক্র্যাঙ্ক রড, এখন তো ক্র্যাঙ্ক বার উঠে গেছে, এখন কাট আউটে আপনার ডবল জালি হয়ে যাচ্ছে 1/3 করে। এই জিনিসগুলো কি আপনার মনে হয় যে একটা কন্ট্রাক্টর ঠিকঠাক করে করবে? সে তো করে বেরিয়ে যেতে পারলে তার পয়সা। আর সব থেকে বড় যেটা ব্যাপার থাকে কন্ট্রাক্টরের, আপনাকে শুধু বোঝাবে দাদা এখানে একটু ব্যালকনি বার না করালে ভালো লাগে, আপনাকে ব্যালকনি বাড়িয়ে বাড়িয়ে দেখবেন ও স্কোয়ার ফিটটা বাড়িয়ে নেবে। বিল্ডিং এর যে স্কোয়ার ফিটটা নেওয়া হয় সে উইথ মেটেরিয়াল ভেন্ডার হোক বা শুধু কন্ট্রাক্টর হোক, ও কিন্তু ছাদের মাপে পয়সা নেবে, ও কিন্তু বিল্ডিং এর মাপে পয়সা নেবে না। তো ওদের বরাবরই একটা চেষ্টা থাকে কন্ট্রাক্টরদের যে আমরা একটু স্কোয়ার ফিটটা বাড়িয়ে দিই। হ্যাঁ, স্কোয়ার ফিট যদি দেখতে ভালো লাগে তবে বাড়ান, আননেসেসারি চারিদিকে ব্যালকনি বাড়িয়ে লাভ নেই। অনেকে দেখবেন লম্বা করে 15 ফিট 17 ফিটে 3 ফিট চওড়া করে 17 ফিট বার করে দিলেন। তা আপনি 3/17 যে বার করে দিলেন 54 স্কোয়ার ফিটে, এটাতে কেউ বসতে পারবে? 5টা মানুষ বসতে পারবে? কিন্তু ওই 50 স্কোয়ার ফিট আপনি যদি 10/5 করতেন বা 9/6 করতেন, তাহলে কিন্তু আপনার কিন্তু ওখানে 5টা লোক বসতে পারতো খুব সুন্দর করে গোল করে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, সেগুলো কিন্তু একটা ভালো ইঞ্জিনিয়ারিং করতে পারবে। সুপারভিশন তো করতে পারবেই পারবে, প্রপার মানুষজনের কাছে যান, প্রপার সাজেশন। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, সবাই ভালো থাকবেন।